প্রিয় দর্শক, ওয়ালটন স্পট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ বাংলাদেশ থেকে হাজার মাইলের উপরে দূরে অবস্থিত হলেও এর সব ধরনের আসলে প্রভাব বাংলাদেশে আমরা ফিল করছি। যেটা আমরা তো জ্বালানি তেলের মূল্য সেটা আমরা জানি সবাই যে কি পরিমাণ বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, কিন্তু আসলে এর প্রভাব কিন্তু আমাদের দেশের কলকারখানার উপরে এসে প্রভাব পড়ছে। আমরা দেখছি যে কাঁচামালের দাম 183% পর্যন্ত বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে 30%। যদিও জ্বালানি তেলের দাম বাংলাদেশে এখনও সরকার বৃদ্ধি করেনি, যুদ্ধের আগের দামটাই রেখেছে, কিন্তু ট্রান্সপোর্ট সেক্টর কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে। সেটা আমরা বিভিন্নভাবে খবর পেয়েছি যে 30% পর্যন্ত কোথাও কোথাও বাড়িয়েছে। তবে কি আসলে বড় সংকটের মুখে বাংলাদেশের অর্থনীতি বা শিল্প খাত পড়ছে? এর প্রভাব আসলে কতটা গভীর হতে পারে, সাধারণ মানুষের উপরে এর কী প্রভাব পড়তে পারে, এবং শিল্পের যে উৎপাদনে সেটা কিভাবে প্রভাব ফেলতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে টিভিএস আজকে লিড রিপোর্ট ছিল যে আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালসে কীভাবে এটা সোর্সিং এফেক্টেড হচ্ছে এবং সেটার প্রভাব নিয়ে রিপোর্টটি করেছেন টিভিএস এর সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। দর্শক, আমরা রিয়াদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত শেয়ার করব। রিয়াদ, আপনাকে স্বাগতম। আপনার যদি বলি যে আপনার রিপোর্টে আপনি উল্লেখ করেছেন আছে যেটা যে বেশ কিছু কেমিক্যালস, যেটা অনেক ফ্যাক্টরিতে র মেটেরিয়ালস, তো এটা কিন্তু 183% পর্যন্ত বেড়েছে। সে এই অস্বাভাবিক বৃদ্ধির জন্য আসলে মানে কি এটা কি শুধু শিপিংয়ের ফ্রেইট কস্ট বেড়েছে, নাকি আসলে মূল্যের দামও বেড়েছে? কি আসলে ঘটনাটা কি জানতে পেরেছেন আপনি? ধন্যবাদ সাজ্জাদ ভাই। আসলে শিপিংয়ের কস্টের কারণে কিছু, যেটা আমরা বাংলাদেশের লোকাল বাজার থেকে যদি কিনি তাহলে সেটা মধ্যে শিপিং কস্ট বেড়ে যাওয়ার, যারা আমদানির ক্ষেত্রে যদি এটি কারণ হতে পারে, তো কিছু কিছু আমাদের লোকাল প্রাইস বেড়েছে, সেটা ঠিক আছে। কিন্তু আমরা যে এই প্রতিবেদনে যেটা এসেছে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়েছে মূলত। যেমন আপনাকে আমরা যদি, যেটি আপনি বললেন যে কেমিক্যালের মধ্যে যেই কেমিক্যালটার কথাই যে আমরা বললাম সর্বোচ্চ 183% পর্যন্ত বেড়েছে, এটি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত পরশু আমরা যে দাম জেনেছি, গতকাল আরও বেশি বেড়েছে। তো এটা কি যুদ্ধে প্রভাবিত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই এটা আসে, নাকি অন্য কোনো সোর্স থেকে এত দাম বাড়ার কারণটা? এইটি মূলত এই স্পেসিফিক্যালি আমরা যদি বলি, এটি সালফিউরিক অ্যাসিড। এটি হচ্ছে আপনার বর্জ্য শোধনের জন্য এটা ইন্ডাস্ট্রিগুলোতে প্রয়োজন হয়, ট্যানারিতে ইউজ হয়, বিভিন্ন ধরনের এই যে টেক্সটাইল মিল অথবা এইসব ফ্যাক্টরিগুলোতে বর্জ্য পরিশোধনের জন্য ইউজ হয়। এই সালফিউরিক অ্যাসিডের কেজি ছিল আগে 60 টাকার মতো, 50 থেকে 60 টাকার মধ্যে। সেটির দাম হয়ে গেছে 130 টাকা, 170 টাকা শুনেছি আমরা গত পরশু। আবার গতকাল শুনেছি এটা আরও বেশি, 230 টাকা হয়ে গেছে। তার মানে এটি গতকালকের দাম ধরলে এটি আসলে 183%-এরও বেশি বেড়ে গেছে। এটি মূলত আমাদের এই ইন্ডিয়া থেকে আসতো, চীন থেকে কিছু আসতো, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কিছু আসতো, আবার আমাদের লোকাল কিছু দুই তিনটা কোম্পানি তারাও আছে, যেমন ওয়াটা কেমিক্যালের কথা আমরা শুনি, তারাও এটি তৈরি করতো। এখন যেহেতু ইন্ডিয়া, চীন অথবা অন্য দেশগুলো থেকে এটির সাপ্লাইটা একটু ডিসরাপ্ট হচ্ছে, ওইভাবে সাপ্লাই পাওয়া যাচ্ছে না, কারণ চাইলেই কিন্তু সালফিউরিক অ্যাসিড আপনি জানেন এটা চাইলে সবাই আনতেও পারবে না, এটির কিছু ইয়ে থাকে। ফলে এতে এখন লোকাল আমাদের যারা উদ্যোক্তা তারা বলছেন যে লোকাল যেসব যারা বিক্রি করছেন বা উৎপাদন করছেন তারা এখন বাড়িয়ে দিচ্ছেন, এবং ওই অনেকে দাম বেড়ে যেতে পারে বলে আরও বেশি করে হয়তো অর্ডার দিচ্ছে, মানে যতটুকু ধারণা করছে হয়তো সংকট হতে পারে, এই জন্য আরও বেশি। এটি যদি আমি স্পেশালি বলি এটির ক্ষেত্রে এই অবস্থা। এর বাইরে আমি আরও কিছু সেক্টরের আমি কাঁচামালের কথা বলতে পারি। যেমন আমাদের তো রপ্তানিমুখী তৈরি পোশাক, অথবা আমাদের স্থানীয় বাজারেও তো অনেক বড় তৈরি পোশাকের, টেক্সটাইলের। আপনি যেটি তুলা থেকে যে সুতা হয় সেটির দাম বেড়েছে অ্যাভারেজ 19%-এর মতো আমরা জেনেছি। এটি হয়তো আরও কিছুটা বাড়তেও পারে, কম বেশি হতে পারে। পলিয়েস্টার অর্থাৎ নন কটন যেসব আইটেম আছে, যেটি মূলত পেট্রোকেমিক্যাল থেকে হয়, সেটির কাঁচামালটা একটু বেশি বেড়েছে। এটাকে আমরা ম্যানমেড ফাইবার বলি। সেটি প্রায়
80% কাছাকাছি এটার প্রাইস বেড়ে গেছে। তারপর আমরা বলতে পারি যে কেমিক্যালের কথা বললাম, আমরা তো কেমিক্যালে অনেকগুলো ভ্যারিয়েশন আছে, এটি 50% থেকে 183% আমরা বলেছি। ওষুধের কাঁচামাল যেটা এপিআই যেটা, সেটি গড়ে 30%-এর মতো ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস বেড়েছে। আপনার স্টিলের র ম্যাটেরিয়ালের প্রাইস বেড়েছে 17%, ক্লিংকার সিমেন্টের কাঁচামাল সেটি বেড়েছে 34%-এর মতো, প্লাস্টিকের যে রেজিন, প্লাস্টিকের মূল কাঁচামাল, প্লাস্টিক দানা, সেটি বেড়েছে 67%-এর মতো। তো আপনি খেয়াল করেন প্রাইস কিন্তু বেশ উল্লেখযোগ্য হারে এটার কাঁচামাল বেড়েছে। এখন এই যে প্রাইসগুলো বললাম, এটার ম্যাক্সিমাম যেমন প্লাস্টিকের কাঁচামাল অথবা স্টিলের কাঁচামাল অথবা আরও যেটা আমরা বললাম যে ক্লিংকার, এগুলো তো আমাদের আমদানি নির্ভর, এগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে, গ্লোবাল মার্কেটেই বেড়ে গেছে। এখন এর সঙ্গে আপনি যদি এবার শিপিং কস্ট যোগ করেন, আরও একটু বাড়তে পারে, শিপিং কস্টও তো বেড়ে গেছে। তো এইটাই একটা কারণ হতে পারে। আমাদেরকে উদ্যোক্তারা যেটা বলছে যে আপনার একটা তো হচ্ছে পেট্রোকেমিক্যাল থেকে যেসব আইটেমগুলো হয়, যেহেতু গ্লোবালি পেট্রোল বা আপনার জ্বালানির দাম বেড়ে গেছে, বাংলাদেশে কিন্তু এখনো বাড়েনি জ্বালানির দাম, সরকার বাড়ায়নি, সরকার এখনো পর্যন্ত নিজের ঘাড়ে নিচ্ছে এই চাপটা। কিন্তু অন্যান্য দেশ, ইউরোপিয়ান দেশগুলো, চায়না অথবা ইন্ডিয়া বা আরও কিছু কিছু দেশ, তারা কিন্তু দাম বাড়ার সঙ্গে সঙ্গে তারা এটি অ্যাডজাস্ট করেছে, তার মানে বেড়েছে। ফলে ওই বাড়তি প্রেশারটা সেখান থেকে আমাদের আমদানিকারকরা ওই প্রেশারটা এখন বাড়তি দামটা তো আছে, এর বাইরে আপনার প্রোডাকশনও তো হ্যাম্পার্ড। আপনি মিডল ইস্টে একে অন্যকে তো আপনার জ্বালানি অবকাঠামোর উপরে অ্যাটাক করছে। হ্যাঁ, সেটাই আমরা বলছিলাম। যেমন আমাদের যারা প্লাস্টিকের কাঁচামাল আমদানি করেন, তারা বলছেন যে দাম বেড়েছে কিন্তু তারা এখন অর্ডারও দিতে পারছেন না, কেউ অর্ডার নিচ্ছে না, তারা যাদের কাছ থেকে সাপ্লাই নিতেন সাপ্লায়াররা তাদেরকে ঠিকঠাক সাপ্লাই দিতে পারছেন না, তারা এলসি খুলতে চাচ্ছেন, কেউ এলসি খুলছেন না। তারপরে হয়তো গতকালকে যেই প্রাইসে খুলেছেন, এর পরের 2 দিনের মধ্যে সেটি আবার বেড়ে যাচ্ছে, 1 দিনের মধ্যে আবার বেড়ে যাচ্ছে। এই ধরনের একটা অস্থিরতার মধ্যে আছে। তো ফলে যেটাই এখন বিষয়টা দাঁড়িয়েছে, এই যে আমাদের ইন্ডাস্ট্রির মালিক, তাদের কথা হচ্ছে যে হয়তো কারো যারা বড় ফ্যাক্টরি ওনার আছেন, তাদের হয়তো একটা সাপ্লাই চেইন তো আছে, একটা পাইপলাইনে কিছু আছে, সেটা দিয়ে তারা এখন স্টক আছে, সে পরিস্থিতি তারা মোকাবেলা করছেন। এখন পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি বা মধ্যপ্রাচ্যের এই কনফ্লিক্ট যদি আরো লম্বা সময় ধরে চলতে থাকে, তাহলে এটা তাদের জন্য একটা বিপদ, আরো বেশি বিপদ বাড়াতে পারে। এটা আপনার পোশাক খাত, আমরা জানি যে বাংলাদেশের রপ্তানির 85%। তো তাদের ক্ষেত্রে এই যে র ম্যাটেরিয়াল সোর্সিং, তারা ইন্টারমিডিয়েট গুডসও আনে, মেশিনসও আনে, তো তাদের আসলে কি ধরনের সমস্যা হচ্ছে? আমাদের তো আপনি জানেন, আমাদের দেশে কিন্তু আমাদের যে তৈরি পোশাকের মূল যে দুটি কাঁচামাল, কটন এবং ম্যানমেড ফাইবারের যেটি হয়, আমাদের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে আমরা যদি বলি 70% হলো কটন থেকে, বাকি 30%-এর মতো ম্যানমেড ফাইবার, নন কটন। এই দুটি আমাদের কিন্তু আমদানি নির্ভর। বাংলাদেশে কটন 1%-1.5%-এর মতো উৎপাদন হয়। এই পুরোটাই এখন কটনের প্রাইস কিন্তু গ্লোবাল মার্কেটে বাড়ছে। আমরা যেটা বললাম যে কটন থেকে যে ইয়ার্ন হয়, ইন্ডিয়া থেকে যেটি আসে, সেটির দাম আমরা 19% শুনেছি, কিন্তু আজ আমরা কথা বলে শুনলাম যে আরও বেড়েছে। তারপরে আপনি জানেন, এটি তো কটন ইয়ার্নের কথা বললাম, তো ইন্ডিয়াতে বেড়েছে মানে আমাদের লোকাল বাজারেও কটন ইয়ার্নের প্রাইস বেড়ে গেছে। তারপরে নন কটন যেটা ম্যানমেড ফাইবার যেগুলো আছে, সেটি তো যেটা বললাম পেট্রোকেমিক্যাল থেকে হয়, পেট্রোকেমিক্যালের যেহেতু সাপ্লাই ক্রাইসিস আছে, না বেশি, সেটা যেহেতু সাপ্লাই ক্রাইসিস হচ্ছে এবং এটি বিভিন্ন দেশে দাম বেড়ে গেছে, ফলে এটি 79% পর্যন্ত এটির দাম বেড়ে গেছে। যে নন কটনের আমি যদি বলি, হ্যাঁ 79% পর্যন্ত দাম বেড়ে গেছে। তার মানে এটি একটি বড় জাম্প। এখন আমাদের উদ্যোক্তাদের যে প্রবলেমটা হবে, তারা তো সাপ্লাই উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখার জন্য তাদের সাপ্লাইটা আনা লাগবে বাড়তি দামে। এখন বাড়তি দামে আনতে গেলে উনি তো আবার বাড়তি দামে বিক্রি করতে হবে। মুশকিল হয়ে গেছে, উনি যখন ইতিমধ্যে উনি তো অর্ডার নিয়েছেন, তো অর্ডার নেওয়ার পর ওনার এই কাঁচামালটা সংগ্রহ করতে হচ্ছে। ফলে যেই সমস্যাটা হবে যে উনি তো আর বাড়তি দাম এখন আর ক্রেতার কাছে নিতে পারবেন না, কারণ ইতিমধ্যে উনি নেগোসিয়েশন হয়ে গেছে, তার একটা প্রাইস অলরেডি ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, এক্ষেত্রে তারাই সেফ থাকতে পারবে যাদের ক্ষেত্রে অনেক সময় আমরা জানি যে বায়াররা কিছু ফ্যাক্টরিকে নমিনেট করে দেয়, বিদেশি হোক বা দেশি হোক, সেক্ষেত্রে এটি দাম বাড়ুক বা কম সেটি বায়ার দেখবে। ফলে এই বায়ার নমিনেটেড যারা নয়, সেক্ষেত্রে বা যদি বায়ার ওই প্রাইস সেটি নির্ধারণ না করে, তাহলে এই ক্ষেত্রে তাদের উপরে প্রেশারটা আসবে। তার মানে হচ্ছে
এটি আপনি জানেন যে আমাদের উদ্যোক্তারা তো খুব কম মার্জিনেই এখন এক্সপোর্ট করতে হচ্ছে, তাদের এখন প্রফিট আরও কমে যাবে অথবা অনেকেই লোকসানের মধ্যে চলে যাবে। এটি হচ্ছে একটি। আরেকটি প্রবলেম যেটি হতে পারে তাদের, যে গ্লোবালি যেহেতু মানে চাহিদা বেশি না বরং চাহিদাটা কমছে। আপনি জানেন আমাদের গত 8 মাস ধরে আমাদের পোশাক রপ্তানি কমছে। যদি আমার চাহিদা বেশি থাকতো, আমার এখানে বাড়তি দাম আমি কাঁচামাল কিনলে আমি সেটির জন্য তার কাছে চাইতে পারতাম যে আমার এত বেড়েছে। এখন চাহিদা যেহেতু কম, ফলে এখানে বাড়তি দামে কিনলেও পুরো কস্ট অফ প্রোডাকশন উনি পাস অন করতে পারবেন না বায়ারের উপরে। দেখা গেছে একটা প্রেশার ওনার কাঁধে নিতে হবে, হয়তো একটা প্রেশার বায়ার নেবে কিন্তু একটা প্রেশার অবশ্যই নিতে হবে। আমেরিকা, ইউরোপ আমাদের যে পোশাকের প্রধান বাজার, সেখানে তো আপনি ইনফ্লেশন, আর যে এনার্জির প্রাইস বাড়লে তো ওখানে সব কিছু বেড়ে যায়। তো সেখানেও তো কনজাম্পশন বা অর্ডারও এক ধরনের কমারও সম্ভাবনা আছে। আমরা এই যে গত 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারির হিসাবটাই আমরা জানলাম যে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি 13% কমে গেছে। এটা একটা কারণ ছিল যে প্রথম 2 মাসে রেসিপ্রোকাল ট্যারিফের একটা প্রভাব ছিল, সেটা কিন্তু যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের কথা আমি বলছি। এখন যুদ্ধের পরে নিশ্চয়ই সেখানে আরও কমে গেছে। আমাদের ইউরোপের বাজারেও কিছু বাজারে গ্রোথ আছে, কিছু বাজারে কিন্তু তাদের আমদানি কমে গেছে। ফলে এই বড় বাজারগুলো যখন সেটা তো আমাদের প্রধান রপ্তানি বাজারগুলো, সেখানে যখন চাহিদা কমবে, ফলে স্বাভাবিকভাবেই আমাদের একটা প্রেশার আছে যে আমার সেই চাহিদা কমার কারণে এমনিতেই তো তারা কিনতে চাইবে না, ফলে আমার এক্সট্রা কস্ট তারা এখন তাদের ঘাড়ে পুরোপুরি চাপানো কঠিন হবে। আপনি যে ইন্ডাস্ট্রির সাথে অনেকের সাথে কথা বলেছেন, তো তারা আসলে এই রকম পরিস্থিতিতে তারা সরকারের সঙ্গে কি যোগাযোগ করছে, বা সরকারের থেকে কি ধরনের আসলে পলিসি সাপোর্ট বা কোনো ধরনের সহায়তার কথা তারা বলছে কি না? কারণ এই সমস্যাটার কারণে তো ওভারঅল আসলে এক্সপোর্ট যদি কমে যায়, আমাদের লোকাল প্রোডাকশন কমে যায়, সেখানে জব কিন্তু হারাতে পারে লোকজন। তো সেখানে সরকারের সাথে এদের কোনো ধরনের সাপোর্টের কথা কি তারা বলছেন? হ্যাঁ, মানে আমরা যদি এক কথাই বলি, তারা আসলে সরকারের কাছ থেকে যেই প্রেশারটা আসবে, ধরুন এখন তো প্রাইস এমনিতেই বেড়েছে, আপনি খেয়াল করবেন সরকার কিন্তু এখনো পর্যন্ত যে প্রেশারটা নিজের কাঁধে এখনো রেখেছে, কিন্তু জ্বালানির দাম 1000 কোটি টাকা প্রতিদিন যায়, সরকারের ভর্তুকি বাড়ছে জ্বালানির দামে। তো সরকার ইতিমধ্যে নিজে প্রেশার অলরেডি নিচ্ছে, এটি দেয়নি এখনো। না দেওয়ার আগেই কিন্তু আমাদের এই যে এসব কাঁচামালের দাম বেড়ে গেছে। এখন যদি জ্বালানির দাম, সরকার স্বাভাবিক লম্বা সময় তো সরকার এখানে দিতে পারবে না ভর্তুকি, সরকারকে তখন দাম হয়তো বাড়াতে হবে। দাম বাড়ালে কিন্তু আপনি খেয়াল করবেন আরেক দফা দাম বাড়বে। সরকারের দাম বাড়ানোর আগেই বেড়ে গেছে। এখন যেটা আসলে তারা চাচ্ছেন সরকারের কাছে, যে সরকার যতটুকু কম চাপ তাদেরকে দেয়। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে নিজে ব্যবসায়ীদের সঙ্গে বসেছেন, ব্যবসায়ীদের কথা শুনছেন, অর্থনীতিবিদদের কাছ থেকে উনি পরামর্শ নিচ্ছেন। তো কিন্তু রাষ্ট্র তো আসলে হাজার 30-40-50 কোটি টাকা আয় তো সীমিত, সো ব্যয় তো তার মধ্যে দিয়ে অনেক সময় করতে হয়। তো এটা যেহেতু এনার্জি ইম্পোর্টে তার খরচটা ডাবল হয়ে গিয়েছে, কিন্তু যেই জিনিসটা হবে আমাদের জন্য অপেক্ষা করছে সেটি হলো এর প্রভাবে তো পণ্যমূল্য বেড়ে যেতে পারে। স্বাভাবিক কস্ট অফ প্রোডাকশন বাড়লে একটা হচ্ছে, আমরা যেটা একটু আগে আলাপ করলাম তৈরি পোশাকের কথা, সেটি হলো এক্সপোর্ট মার্কেট বা প্লাস্টিক হয়তো এক্সপোর্ট মার্কেট। কিন্তু আমাদের লোকাল যে মার্কেট আছে, আমরা যেটা সিমেন্ট, স্টিল অথবা প্লাস্টিকের কথা বললাম, বা লোকাল মার্কেটে যে তৈরি পোশাকটা হয় তো মার্কেটের জন্য, সেগুলোর দাম তো বেড়ে যাবে, কারণ উৎপাদনকারী তো উনি লোকসান দিয়ে বিক্রি করবেন না, হয়তো উনি প্রফিটের কিছুটা ছাড় দিবেন। সিমেন্ট স্টিলও তো লোকাল মার্কেটে, এটা লোকাল মার্কেটের জন্য যুদ্ধের আগেই বেড়েছে। এবং আপনি জানেন যে সিমেন্ট স্টিলের প্রাইস কিন্তু বেড়েছে বাজারে অলরেডি। এখন দ্বিতীয় দফা আবার জ্বালানির দাম যদি বাড়ে, ইতিমধ্যে বাড়তে শুরু করেছে, ফলে এক ধরনের অস্থিরতা এখন পণ্য মূল্যে যাবে, যেটির আলটিমেট সাফারার কিন্তু ওই যে ভোক্তা হবে জনগণ। আপনি জানেন 16 কোটি মানুষ, 17 কোটি মানুষ বাংলাদেশে। জ্বালানির দাম বাড়লে কোনো না কোনোভাবে, এখন একভাবে হচ্ছে, কিন্তু জ্বালানির দাম যখন বাড়বে তখন কোনো না কোনোভাবে প্রায় সবার উপরেই প্রেশারটা যাবে, মানুষের উপরে, ভোক্তার উপরে আসবে। আপনার শেষ প্রশ্ন আমার, এই যে ধরেন যে এত চ্যালেঞ্জেস, আপনার ইম্পোর্টে খরচ হচ্ছে বেশি, উৎপাদনে খরচ হচ্ছে বেশি, আবার আপনার চাহিদা কমে যাচ্ছে, সো আপনার মাল্টিপল চ্যালেঞ্জেস। এখানে এই রকম পরিস্থিতিতে যদি এগুলো বেশি দিন, আপনি বলছিলেন যে বেশি দিন যদি থাকে এর প্রভাব ভয়াবহ হতে পারে, এবং প্রভাব যখন ভয়াবহ হবে আপনি ফ্যাক্টরিগুলোতে স্পেশালি, তো তার কিন্তু তখন প্রোডাকশন অনেক কমে যাবে। সে তখন প্রথমে যেটা করে আসলে লে অফ বা শ্রমিকদের একটু ছাঁটাই করে।
সো আলটিমেটলি কিন্তু শ্রমিকদের উপরে এটার একটা বড় প্রভাব পড়তে পারে। সো ইন্ডাস্ট্রির লিডাররা কি এই সমস্ত ব্যাপারে কিছু বলেছেন, বা আপনি তাদের সঙ্গে কথা বলে কি কিছু বুঝতে পেরেছেন আসলে এই পরিস্থিতিটা কি? ইন্ডাস্ট্রিগুলো আপনি জানেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু গত প্রায় 2 বছর ধরেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে যাচ্ছে। তো এর মধ্যে ধরুন এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে আমাদের যদি এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয়, স্বাভাবিকভাবেই আপনি জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে আমাদের 40 লাখ শ্রমিক এখানে আছে। কোনো ফ্যাক্টরি যদি লম্বা সময় তো লোকসান দিয়ে এসে চালাতে পারবে না। সেক্ষেত্রে যেটা করতে হবে, কোনো ক্ষেত্রে লে অফ করতে হবে বা শ্রমিক ছাঁটাইয়ের মতো পরিস্থিতি যাবে। অর্থাৎ আপনার খেয়াল করুন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধের কোনো প্রসেসে কোনো জায়গার মধ্যে বাংলাদেশের কোনো দায় নেই। অথচ আপনি খেয়াল করবেন এই যে এখানের কোনো একজন গার্মেন্টস শ্রমিকের হয়তো চাকরি যাচ্ছে, আমরা এখন যেটা দেখছি যে জ্বালানির লম্বা লাইন, যিনি উবার চালায় তিনি এখন সারাদিনে হয়তো আগে 8 ঘন্টা 10 ঘন্টা উনি বাইক চালাতেন, উনি এখন হয়তো 5 ঘন্টায় নামিয়ে আনতে হচ্ছে। এর ইম্প্যাক্ট তো তার ফ্যামিলি কস্টের মধ্যে যাচ্ছে, তার কোনো না কোনো খরচ কমিয়ে দিতে হচ্ছে। তো এইভাবেই কোনো না কোনো শ্রমিক যারা এইভাবে খেটে খাওয়া, তাদের উপরে একটা ইম্প্যাক্ট চলে আসবে। ইন্ডাস্ট্রির যখন কাজ থাকবে না, লম্বা সময় উনি লোকসান দেবেন না, উনি ইন্ডাস্ট্রি হয়তো বন্ধ করে দেবেন বা পার্টলি বন্ধ করে দেবেন, কিছু শ্রমিককে সাময়িক ছাঁটাই করবেন। এই সংকটগুলা যদি এই যুদ্ধ যতটুকু হয়েছে তার কারণেও কিছুটা সংকট তৈরি হবে, কিন্তু এটা যদি আরও লম্বা সময় যেতে থাকে তাহলে আরও সিরিয়াস সমস্যা সংকট শিল্পে, শ্রমিকের উপর, কনজিউমার ভোক্তার উপরে আসতে পারে। সব কিছুর উপরেই পড়বে। লোকজন চাকরি হারাতে পারে, আপনার চাহিদা কমে যেতে পারে, ইন্ডাস্ট্রির প্রোডাকশন কমে যাবে, সরকারের ট্যাক্স কমে যাবে, যদি বেচা বিক্রি কম হয়ে যায় ট্যাক্সও কমে যাবে। সো মেনি চ্যালেঞ্জেস। রিয়াদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম যে আসলে আমাদের যে এই যে ব্যাপক আমদানি নির্ভরতা, প্রতিটি ক্ষেত্রেই বলা যেতে পারে আমাদের ইন্ডাস্ট্রির তো মেশিনস, র মেটেরিয়ালস, ইন্টারমিডিয়েট গুডস, যাই বলি আমরা, আপনার কেমিক্যালস, ডাইং, সো এভরিথিং আসলে আমদানির উপরে নির্ভর। এবং কটন, আমাদের ফুড গ্রেন, আমরা আসলে চালটা বাদ দিলে আসলে কিন্তু আটা, তেল, নুন সব কিছুই আসলে আমদানির উপরে নির্ভর করতে হয়। এই ব্যাপক আমদানি নির্ভরতা আমরা দেখছি যে পৃথিবীতে এই ধরনের যখন সাপ্লাই চেইন ডিসরাপশন হয় বা যুদ্ধ পরিস্থিতি হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরেও আমরা দেখেছি যে কিভাবে আমাদের একটা তখন একটা স্টেবল ইকোনমি, সেটা কিভাবে একটা ঝাঁকি খেলো, এবং সেটার প্রভাব কিন্তু এখনও পড়ছে। তখনকার ইনফ্লেশনে প্রভাব কিন্তু এখনও পড়ছে, কারণ আমাদের ডলার 85 টাকা থেকে ডলার 120 টাকা চলে গেল। তো সেটা কিন্তু এখন আমরা দেখছি যে আবার একটু বাড়তির দিকে। তো ডলারের দাম যদি বাড়ে, টাকার দাম কমে, সেটাও কিন্তু এক ধরনের ইনফ্লেশনে প্রভাব ফেলবে। সো আমাদের আসলে এই ধরনের পরিস্থিতি, এবং নতুন সরকার আমরা জানি 1-1.5 মাস কেবল হলো। সো তাদের জন্য চ্যালেঞ্জেস অনেক কিছু, সামনে বাজেট আছে। সো আমরা আশা করি আসলে সরকার এই বিষয়গুলো নিয়ে, আমরা অলরেডি জানলাম যে সরকার ব্যবসায়ীদের সঙ্গে, অর্থনীতিবিদদের সাথে তারা মিটিং করছে, তারা প্ল্যান প্রোগ্রাম করছে। তো এই পরিস্থিতিগুলো আসলে কিভাবে উদ্ধার পাওয়া যায়, তো সেগুলো নিয়ে কাজ করছে। সো দর্শক, আমাদের আলোচনা আজকে এ পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।